আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং আজ 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি এবং আজকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীরা এই দিনটি পালন করছে এবং এই 2 বছরে শেখ হাসিনা চলে যাওয়ার পরে 2 বছরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক পরিসর অনেকভাবে বদলে গেছে। আমাদের ইতিহাসের জায়গাগুলোতেও বড় ধরনের পরিবর্তনের দৃশ্য লক্ষ্যমান। কিন্তু আমরা রাজনীতি অর্থনীতি নিয়ে যেভাবে কথা বলি তাতে একটা পক্ষ বিপক্ষ জায়গায় চলে আসে, নির্মোহ বিশ্লেষণ আসলে সেভাবে করা যায় না। এবং রাজনীতির পরিসরে সবচেয়ে বড় ক্ষত ছিল মবক্রেসির উত্থান, মব উশৃঙ্খলতা বাংলাদেশের আসলে পরিচয়টাকেই বদলে দিয়েছে। এখন বাংলাদেশ একটা অনিরাপদ দেশে পরিণত হয়েছে। কিন্তু একই সাথে একথাও বলতে হবে যে বেশ কিছু ভালো পরিবর্তনও আমরা দেখতে পেয়েছি এই সময়টার ভিতরে। বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে আমরা আলোচনাটা রাখতে চাই এবং সেখানে কী ধরনের পরিবর্তন ঘটেছে সেইগুলো একটু দেখার চেষ্টা করব। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে আছে এবং এটি অন্তর্বর্তী সরকারের আমলের সময় থেকেই বাড়তে শুরু করেছিল এবং এখন এটা যে জায়গায় আছে তাতে বলা যায় যে বাংলাদেশ একটা স্বস্তির জায়গায় আছে, সরকারও সেই স্বস্তি অনুভব করছে। তবে এই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার কারণ, সেটি একটা বড় কারণ হলো যেটি আগস্ট মাসে শেখ হাসিনা যখন চলে যান তখন নেমে এসেছিল 2024-এ $20 বিলিয়ন, সেটা এখন প্রায় $36 বিলিয়ন। এর একটা কারণ হলো বৈদেশিক ঋণ বেড়েছে, আমদানি কমে গেছে, অর্থাৎ আমার যে মুদ্রা খরচ করার জায়গা আমদানি করা সেটা অনেকখানি কমে গেছে এবং রেমিটেন্স বেড়েছে, অর্থাৎ আমাদের প্রবাসী বাঙালিরা বাংলাদেশে তাদের অর্থ অনেক বেশি পরিমাণে পাঠাচ্ছেন, বৈধ পথে পাঠাচ্ছেন। ব্যাংক খাতে লুটপাট কমেছে। আমরা জানি যে শেখ হাসিনা আমলে সবচেয়ে বেশি উচ্চারিত বিষয় ছিল ব্যাংক খাতে বড় ধরনের অনিয়ম, দুর্নীতি এবং বেশ কিছু নাম আমরা জানি যে এস আলম, যিনি একাই 7টি ব্যাংক নিয়ন্ত্রণ করতেন এবং গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় ইসলামী ব্যাংক দখল করেছিলেন, এর বাইরে অনেকগুলো ব্যাংক তার হাতে ছিল। সালমান এফ রহমানের দখলে ছিল আইএফএসসি ব্যাংক, শিকদার পরিবার ন্যাশনাল ব্যাংক, মহিউদ্দিন খান আলমগীর এবং বাবুল চিশতির নিয়ন্ত্রণে ছিল ফার্মার্স ব্যাংক, যেটি পদ্মা ব্যাংক নামেও এখন পর্যন্ত কষ্ট হচ্ছে তাকে ঘুরে দাঁড়াতে। সাইফুজ্জামান চৌধুরী ইউসিবি ব্যাংকটাকে লুটপাট করেছে। পিকে হালদার নন ব্যাংক খাতে ইন্টারন্যাশনাল লিজিং এবং পিপলস লিজিংয়ের প্রায় 10,000 কোটি টাকা লোপাট করেছেন। এর বাইরে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংকটাকে লোপাট করে দিয়েছে। এইসব জায়গা থেকে দেখলে সেটি বন্ধ হয়েছে, ব্যাংক খাতের লুটপাট বন্ধ হয়েছে। আওয়ামী লীগ আমলে আলোচিত ব্যাংক এবং ব্যাংক কেলেঙ্কারি এবং রাজনৈতিক প্রভাব কমে এসেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কারে ব্যাংক খাতে কিছুটা এই ধরনের প্রবণতা কমে এসেছে। তবে ব্যাংক খাতে যে খুব স্বস্তির অবস্থা সাবেক গভর্নর আহসান মনসুর দিয়ে গেছেন তা বলা যাবে না, কারণ তিনিও সেভাবে আসলে ম্যানেজ করতে পারেননি এবং তার অনেকগুলো ভুল সিদ্ধান্তে ব্যাংকগুলো এখন বলতে গেলে সঠিক পথে নেই, অনেকগুলো ব্যাংকই। এর মধ্যে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একত্রিত করা হয়েছে। অন্যান্য বেশ কিছু ব্যাংক এখন খারাপ অবস্থার মধ্যে আছে এবং তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারকেও কিন্তু টাকা ছাপিয়েই ব্যাংকগুলোকে নগদ সহায়তা দিতে হয়েছে। একটা কথা বলা বাহুল্য যে সেই ক্ষতি, ব্যাংক খাতে যে ক্ষতি হয়েছিল আওয়ামী লীগ আমলে, সেটি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। রেমিটেন্সের একটা বড় জায়গা আমরা দেখতে পাচ্ছি। প্রবাসীদের আস্থা বেড়েছে, হুন্ডির পথের চাইতে বৈধ পথে টাকা পাঠানোটা বেড়েছে এবং ডলারের বিনিময় হার বাস্তবসম্মত হওয়ায় বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। কিন্তু অর্থনীতির মূল জায়গা অনেকগুলো কিন্তু আমরা দেখি যে খুবই নেতিবাচক অবস্থায় চলে গেছে। আমদানি রপ্তানি উভয়ই কমেছে। আমদানি কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার চাহিদা কমেছে, এতে রিজার্ভ বৃদ্ধিতে সহায়তা করেছে। তবে রপ্তানি কমে যাওয়া অর্থনীতির জন্য ইতিবাচক। ইউনূস সরকারের শেষ সময়ের 8 মাসই ঋণাত্মক ছিল রপ্তানি পরিস্থিতি, অর্থাৎ রপ্তানি বাড়াতে পারেনি এবং সেগুলোর কি কারণ সেটা এখন আর বিস্তারিত বলছি না। রপ্তানি সে সময় বাধাগ্রস্ত হয়েছে। রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি এবং রাজস্ব ব্যবস্থাকে বলতে গেলে সংস্কার করতে গিয়ে এক প্রকার অচল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘদিন এনবিআর কর্মচারীরা আন্দোলন করেছেন এবং এর ফলে রাজস্ব আদায় কম হয়েছে এবং পরিচালন ব্যয় সরকারের অত্যধিক বেড়ে গেছে, ফলে রাজস্ব আয়ের তুলনায় সরকারের ব্যয় বৃদ্ধি, যার কারণে বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও এখন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কমগুলোর একটা। এবং যেটা হয় যে
সরকারকে চলতেই হচ্ছে এখন ব্যাংক থেকে ঋণ নিয়ে, এবং এই ঋণ বলতে গেলে স্কাই রকেটিং এত বেশি বাড়ছে যে সরকারকে ঋণ পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। বিনিয়োগ, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর একটা বড় আশা ছিল যে তার যে পশ্চিমা ভাবমূর্তি কানেকশন এবং সেটি কাজে লাগিয়ে বাংলাদেশে হয়তো বিদেশিরা বিনিয়োগের জন্য ছুটে আসবে, এবং তিনি সিঙ্গাপুর থেকে একজন আশিক চৌধুরীকে উড়িয়ে এনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানও করেছিলেন, কিন্তু বিনিয়োগের খরা কাটেনি। বলতে গেলে বিনিয়োগ সবচেয়ে নেতিবাচক অবস্থায় আছে এই সময়টাতে, এবং যত লম্ফঝম্প হয়েছে এই সরকারের আমলে এবং পরবর্তীতে তাতে দেখা যাচ্ছে যে বিনিয়োগ বাড়েনি, এবং আশিক চৌধুরী এখন পর্যন্ত বিডার চেয়ারম্যান আছেন, তার জায়গায় আছেন। বিনিয়োগে বিদেশি বিনিয়োগ বাড়েনি, স্থানীয় বিনিয়োগও প্রায় বলতে গেলে এখন খরা চলছে। অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর শ্রমিক বেকার হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে না বলতে গেলেই চলে। এবং যেটা হয় যে এই যে অস্থিরতা গেছে, মব সংস্কৃতির অস্থিরতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো তো আছেই। এর বাইরে ছিল বাংলাদেশের ভাবমূর্তি। বাংলাদেশে কেউ এসে নিরাপদ বোধ করছিলেন না, যে কারণে যে এখানে বিনিয়োগ করবেন। তবে নতুন সরকার এসছে, তারা চেষ্টা করছেন, তারা হয়তো একটি বড় জায়গায় নিয়ে যেতে পারবেন আশা করছি। কিন্তু উচ্চ সুদের হার, গ্যাস এবং জ্বালানি সংকট, সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন প্রায় 1 মাস হতে চলল জ্বালানি সংকট চলছে, গ্যাস সংকট চলছে, এবং এটি যদি চলতে থাকে তাহলে অনেক কারখানা ইতিমধ্যে ছুটি দিয়েছে, বন্ধের কথা না বললেও ছুটি দিয়েছে, কর্মীদেরকে বাড়িতে চলে যেতে বলেছে, এবং এটা দীর্ঘস্থায়ী হলে বড় ধরনের সংকট দেখা দেবে বিনিয়োগে। এবং এই সময়ে বাংলাদেশের ইতিহাসে প্রাইভেট সেক্টর ক্রেডিট সবচেয়ে কম হয়েছে, কারণ ব্যাংকগুলো সরকারকে ঋণ দিয়ে বেশি মুনাফা করছে, ব্যক্তিগত ঋণের চাহিদাই তৈরি হচ্ছে না, কারণ ব্যবসা বাণিজ্যে স্থবিরতা চলছে এবং ব্যবসা বাণিজ্য না থাকাতে বিনিয়োগও হচ্ছে না। আর হলো ডলারের সংকট তো আছেই বিনিয়োগকারীদের জন্য, আছে করের চাপ ইত্যাদি ইত্যাদি। জিডিপি প্রবৃদ্ধি, একটা সময় বাংলাদেশ ডাবল ডিজিট গ্রোথের দিকে চলে যাচ্ছিল শেখ হাসিনার আমলে, সেটা 6.5% দিকে নেমে এসেছিল করোনা পরবর্তী সময়ে। এখন বলা হচ্ছে বছরান্তে বাংলাদেশের জিডিপি হবে 3.35%, যদিও সরকারের লক্ষ্যমাত্রা 7.5%। জিডিপি কমে গেলে যেটা হয়, উন্নয়ন কমে যায়, চাহিদা কমে যায়, বিনিয়োগ কমে যায়, কর্মসংস্থান কমে যায়, এবং অর্থনীতির একটা ভাবমূর্তি নষ্ট হয়। এবং উৎপাদন খাতে আমরা দেখছি, উৎপাদনশীল খাতে ধীরগতি স্পষ্ট দেখা যাচ্ছে। মানুষের আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে, অর্থাৎ মূল্যস্ফীতি এখনও 9-10% মধ্যে আছে, এবং এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। গত 3 বছর ধরে মূল্যস্ফীতি বেশি, গত 2 বছরেও মূল্যস্ফীতিকে কোনোভাবে বাগে আনা সম্ভব হচ্ছে না। ফলে যেটি হয়েছে যে বাংলাদেশের মানুষ তার আয়ের তুলনায় খরচ বেড়ে যাচ্ছে, এতে করে তিনি কম খরচ করার চেষ্টা করছেন। শিক্ষা, স্বাস্থ্য, খাওয়া, পুষ্টি সবগুলোতে আসলে কম্প্রোমাইজ করতে হচ্ছে। জ্বালানির দাম এত বেশি বেড়েছে, জ্বালানি এবং খাদ্যপণ্যের দাম, যে মানুষ চলতে হিমশিম খাচ্ছে, এবং মজুরি যদি কমে যায় তাহলে যেটা হয়, একটা ঋণাত্মক দিকে মানুষের জীবনমান চলে যায়, এবং দ্রব্যমূল্য আমরা কমার কোনো লক্ষণ দেখছি না। মূল্যস্ফীতির এই ধারা যদি চলতে থাকে তাহলে দারিদ্র্যের সংখ্যা বাড়বে, দারিদ্র্য সীমার নিচে অনেক মানুষ নেমে যাবে। একটা কথা বলি যে দীর্ঘস্থায়ী বিনিয়োগ মন্দা এই 2 বছর আমরা দেখতে পেয়েছি, রাজস্ব ঘাটতি, সরকারের ঋণ বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, আমদানি রপ্তানি উভয় ক্ষেত্রে আমরা দুর্বল অবস্থা লক্ষ্য করছি। একটা কথা বলে, অর্থনীতিতে কিছু সূচক উন্নতি দেখালেও বিনিয়োগ, প্রবৃদ্ধি, রাজস্ব এবং মূল্যস্ফীতির মতন মৌলিক সূচকগুলো একটা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। শুধুমাত্র ব্যাংক এবং রিজার্ভ দিয়ে আসলে অর্থনীতিকে যাচাই করা যাবে না। ফলে সামগ্রিক অর্থনীতি আমরা বলবো একটা পুনরুদ্ধারের পর্যায়ে যেতে পারেনি। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।